এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। প্রতি বুধবার ঠিক বিকেল 4টের সময় আমরা আমাদের এই অঞ্চলের বা আমাদের শহরের বাইরের বিভিন্ন যে সমস্ত সামাজিক প্রতিষ্ঠানগুলো নিরলসভাবে প্রচারের আলোর মধ্যে না থেকেও নানাভাবে সমাজের বিভিন্ন স্তরে মানুষদের সেবা করে চলেছেন, নানা ধরনের পরিষেবা দিয়ে চলেছেন, সেই সমস্ত সমাজ সংস্থাগুলোর সঙ্গে আমরা আমাদের দর্শকদের পরিচয় করিয়ে দিই। কি তারা করছেন, কি উদ্দেশ্য, কিভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে, কোন কোন সমাজের কোন কোন অংশ তাদের এই সামাজিক কাজকর্মের সুযোগ সুবিধা পান ইত্যাদি সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমরা বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকে পরিচয় করে দিই প্রত্যেক বুধবার ঠিক বিকেল 4টের সময় এই 1 ঘন্টার অনুষ্ঠানে, এই বিশেষ বৈকালিক অনুষ্ঠান এক্সপ্রেস নিউজ চ্যানেলে আপনারা দেখছেন। আজকে আমাদের অতিথি আছেন পেশায় শিক্ষক মাস্টারমশাই। আমরা সবাই বন্ধু বান্ধব যারা আছেন আমাদের আজকে অতিথি তারা তো মাস্টারমশাই বলেই ডাকেন। সে মাস্টারমশাই আছেন সুপ্রিয় মণ্ডল। আজ সুপ্রিয় অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। হ্যাঁ, কিন্তু সুপ্রিয় মাস্টারমশাই এবং মাস্টারমশাই সাজে কিন্তু অবসর সময় যেটুকু পান সেটা কিন্তু সামাজিক বিভিন্ন কাজকর্মের মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছেন। এবং আপনারা প্রিয় দর্শকরা জানেন যে একা হাতে সামাজিক কাজকর্ম করা না সত্যি খুব অসুবিধা। সেই জন্য কোনো না কোনো সংগঠন লাগে, যে সংগঠনের মাধ্যমে এই ধরনের মানুষরা জড়ো হন এবং বিভিন্ন সামাজিক কাজকর্ম করেন। সেই হিসাবে আমাদের মাস্টারমশাই সুপ্রিয় মণ্ডল তিনি আমাদের যে দুর্গাপুরে আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আছে তার সঙ্গে যুক্ত, এবং সামনের সারি যে কজন কর্মী এই দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির যে কাজকর্ম তার নেতৃত্ব দেন তার মধ্যে সুপ্রিয় একজন। সুপ্রিয়, আরো একবার ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য সময় করে। আমি জানি তোমাকে স্কুলে থাকতে হয়, তার মধ্যে আবার কাজকর্ম শিখতে হয়, আর এখন তো খুব ব্যস্ততা বেশিও বোধ এখন। কেন মানে ব্যস্ততা কেন দর্শকরা আপনারা জানেন এবং দুর্গাপুরের আপামর জনতা বা জনগণ প্রায় জানে যে আমরা গত 7বার হেলথ ফেয়ার মানে শিক্ষা, স্বাস্থ্য, শিক্ষা এবং সংস্কৃতি মেলা করেছি। এবারে তার 8ম বর্ষ। এবারে আমরা তিলক ময়দানে করছি। এই মেলাটা প্রতি বছর ডিসেম্বরে 3rd উইকে করার আমরা চেষ্টা করি। সাধারণত ওই করোনার সময়কালে আমরা হয়তো করে উঠতে পারিনি, তাছাড়া প্রতি বছরই আমরা আমাদের জন্মলগ্ন থেকে, আরাধনার জন্মলগ্ন থেকে আমরা চেষ্টা করি এই মেলা অনুষ্ঠিত করা দুর্গাপুর শহরে বিভিন্ন জায়গায়। সেটা কখনো সিটি সেন্টার চত্বরে হয়েছে, জ্যোতিরঙ্গ ময়দানে আপনারা জানেন। এবারে ওটা সেটা তিলক ময়দান বিজন, এখানে 20, 21, 22 ডিসেম্বর 2024 অর্থাৎ শুক্রবার, শনিবার এবং রবিবার। এর সাথে বই মেলা এবারে যুক্ত হয়েছে, সেটা আর একটু কদিন থাকবে। তো স্বাভাবিকভাবে সেই মেলাকে আমাদের যদি করতে হয় তাহলে কি হবে? কি মেলা মানে মেলা বলতে তো নাগরদোলা মেলা বলতে নানা রকম মিষ্টির দোকান এইসব ইত্যাদি, মানে কি হবে কি মেলাটা এরকম? ঠিক আছে, এই মেলা বলতে মানুষ যেটা বোঝে যে সবাই আসবে, সেখানে কিছু খাওয়া দাওয়ার পর্ব থাকবে, একটু আনন্দ ফুর্তি থাকবে, এটা তো থাকেই মেলাতে। এটা না, এটার সাথে স্বাস্থ্য মেলা যখন বলছি অবশ্যই স্বাস্থ্য রিলেটেড ব্যাপার।
স্বাস্থ্য সম্পর্কীয় ব্যাপার, সেখানে স্বাস্থ্য সম্পর্ক মানে ডাক্তার রোগী এটা চলে আসে। তো আমরা চেষ্টা করেছি একদম 2014 সালে যে মেলা অনুষ্ঠিত করেছিলাম সেটা স্বাস্থ্য মেলায় ছিল, পরবর্তী ক্ষেত্রে শিক্ষা এবং সংস্কৃতি যুক্ত হয়েছে। তো স্বাস্থ্য মেলাতে আমরা দুর্গাপুর শহরে তো অলরেডি অনেক মাল্টি স্পেশালিটি হসপিটালগুলো রয়েছে, এছাড়া বাঙালি, বিশেষ করে বাঙালিরা দুর্গাপুর শহরেও অনেক মানুষ কলকাতা এবং সাউথে দক্ষিণ ভারতে যায় সাধারণত চিকিৎসার জন্য, চেন্নাই বেশি যাচ্ছে এখন, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ। তো আমরা চেষ্টা করি চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এইসব জায়গা থেকে যেসব হসপিটালগুলো আমরা সাধারণত গিয়ে তাদের সাথে ডাক্তারদের কী রকম ডাক্তার কোন ডিপার্টমেন্টে আমরা কথা বলবো এইগুলো পরিচিত ঘটানোর জন্য আমরা ওখান থেকে ওই হসপিটালগুলোর যেমন ম্যানেজমেন্ট আসে তেমন তাদের চিকিৎসকরাও আসেন। না, এটা একটা কথা সুপ্রিয়, আসলে আমরা এই অনুষ্ঠান বুধবার করার আগেই আমরা 3-4 দিন আগে থেকে দর্শকদের কাছ থেকে আমরা নানা রকম প্রশ্ন সংগ্রহ করি যে আমাদের যিনি অতিথি আসবেন, যে বিষয়টা নিয়ে আলোচনা হবে তাদের কি প্রশ্ন, আমরা সেই প্রশ্নগুলো নিজেদের মধ্যে সাজিয়ে নিই এবং আজকের থেকে আপনাদের প্রশ্নগুলি আমরা করতে চাইছি। সেটা হচ্ছে সুপ্রিয়, এই যে স্বাস্থ্য মেলা হয়, আমার নিজের অভিজ্ঞতাতে জানি যে এখানকার রোটারি ক্লাব বা লায়ন্স ক্লাব তারা বিভিন্ন সময় বিভিন্ন গ্রামে যে এ ধরনের হেলথ ক্যাম্প করে, স্বাস্থ্য শিবির করে, সেখানকার গ্রামের রুগীদের দেখাশোনা করেন না, কিন্তু শেষ পর্যন্ত কি হয় আমরা বঞ্চ আমাদের দর্শকরা জানিয়েছে সুপ্রিয় যে এইসব স্বাস্থ্য শিবির আসলে এখানে যে সমস্ত বেসরকারি হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোর রোগী ধরার শিবির, এগুলো এই ব্যাপারে তোমার মতামত? না, বিষয়টাকে এরকম ভাবে দেখা যাবে না। ঠিক, আমরা অবশ্যই বেসরকারি হসপিটালরা আসে এখানে, এটা নয় যে বেসরকারি হসপিটালরা আসেন এবং তারাই বেশি পরিমাণে আসে, কিন্তু তাদের যে চিকিৎসকরাও আছেন একদম পৃথিবী বিখ্যাত কিছু চিকিৎসক তাদের সাথেও যুক্ত আছেন। এরপরে শুধু যে বেসরকারি হসপিটালরা, আমাদের সরকারি হসপিটালরাও আসেন। এবারই আপনাকে বলতে পারি অলরেডি কনফার্ম হয়ে গেছে CNCI অর্থাৎ চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, এটা বিখ্যাত হসপিটাল ক্যান্সার রোগীদের জন্য, যেটা নিউ টাউনে। তো ওনাদের যিনি বিশেষজ্ঞ আছেন ডক্টর অমিতাভ রায়, উনি একদিন 21 ডিসেম্বর অর্থাৎ শনিবার সারাদিন উনি থাকবেন। তো এটা একটা আমাদের কাছে প্রাপ্তি, এরকম একজন অনেক ডাক্তার। এই জায়গাটা জিজ্ঞেস করছি, উনি যে আসছেন এই ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট বা তুমি যেটা বলছো এই ডাক্তাররা এখানে একদিন এই 21 তারিখে বিশেষ করে সাধারণ মানুষ তারা কি এখানে চিকিৎসার জন্য পরামর্শের জন্য যেতে পারবে? আমি একদম ওই কথাতেই আসছিলাম, যেটা হচ্ছে যে আমরা প্রথম থেকে 2014 সাল থেকে যেটা করি সেটা যেটা বেসরকারি হসপিটালের চিকিৎসকরাই হন আর আমাদের সরকারি হসপিটালের চিকিৎসকরাই হন, বিশেষ করে এগুলো সবগুলোই বড় বড় হসপিটাল, এবং এদের যে ডাক্তারবাবুরা আসেন তারা প্রত্যেকে অনেক সুখ্যাতি সম্পন্ন ডাক্তার। তাদেরকে দিয়ে আমরা শুধু মানে পরামর্শ নয়, আপনি বিনামূল্যে চিকিৎসা করার দ্বিতীয় অভিমত, যেটা খুব ইম্পর্টেন্ট, একজন রোগী ক্যান্সার কোথাও না কোথাও সে তাকে দেখিয়েছে, তার একটা মনের মধ্যে সন্দেহ থাকতে পারে আমি কি সঠিক পথে যাচ্ছি না, এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে বলছি আমি ঠিক সেভাবে জানিও না, তো ক্যান্সার ডিটেকশনের যে পদ্ধতিগুলো মানে ডাক্তারি পদ্ধতি সেগুলো এখানে ব্যবস্থা না, এটা সব ক্যান্সার একই দিনে মানে ওইটুকু সময়ের মধ্যে সম্ভব না। কিন্তু যেটা এবারে করার চেষ্টা করছি, আগেও করেছি, এটা নয় যে করিনি, যে মনে করুন মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ ক্যান্সারের যে প্রবণতা দেখা যায় যেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। তো এই ব্রেস্ট ক্যান্সারের একটা টেস্ট হয় ম্যামোগ্রাম টেস্ট, তো এটা চেষ্টা করছি আমরা যাতে বিনামূল্যে 21 তারিখে সেই ম্যামোগ্রাম টেস্টটা করা যায়, এবং কথাবার্তা অনেকটা এগিয়েছে, সম্ভাবনা এটা হয়ে যাবে হয়তো। তো এটা তো একটা খুব বড় খবর। আমি প্রিয় দর্শকদেরও বলতে চাই যে 20-21 বিশেষ করে 21 তারিখে ক্যান্সার ইনস্টিটিউটের অত্যন্ত নামী ডাক্তাররা আসছেন এবং সেখানে অন্যান্য ক্যান্সার অন্যান্য রোগী বা পরামর্শ ছাড়াও মহিলাদের বিশেষ করে যে ব্রেস্ট ক্যান্সার সে ব্যাপারে পরামর্শ দেওয়া হবে এবং আপনারা এই সুযোগটা নিতে পারেন দুর্গাপুরে বসেই। আরেকটা কথা তুমি বলছিলে যে বাঙালি বলে এসে যে বাঙালি মেনে নিচ্ছি, যে আমাদের এই অঞ্চল থেকে অনেকেই দক্ষিণ ভারতের চিকিৎসার জন্য যায় নানা কারণে।
আমি সবটা সত্যি মিথ্যে বলতে পারবো না যে আমাদের পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থা এতটাই খারাপ যে দক্ষিণ ভারতে যেতে হচ্ছে ইত্যাদি, আমি জানি না, এইসব তর্কে যাবো না, কিন্তু এর তর্কে আমি যেতে চাইছি না। কিন্তু আমি এটা বলছি যে দক্ষিণ ভারতে যাওয়াতে এই যে কোথায় যাব, কিভাবে যোগাযোগ করব, কার সঙ্গে কথা বলবো, আমার অসুবিধাটা কিভাবে জানাই, আমি একটা এখানে যাব এতটা দূরে, তারপরে যে দেখলাম যে সেখানে দেখা হলো না, তারপরে এই যে ব্যাপারগুলো এখানে এই যে শিবিরে এই ব্যবস্থাগুলো থাকবে, মানে মানুষ জানতে পারবে। অ্যাকচুয়ালি তাই উদ্দেশ্যটা হচ্ছে যে আপনার আমরাও বিতর্কের কথা না বলেই বলছি, মানুষের মধ্যে একটা প্রবণতা আছে, সেই প্রবণতাটা যেভাবেই হোক তৈরি হয়েছে, সেটা যে কারণে হোক তৈরি হয়েছে। মানুষ যাচ্ছে দক্ষিণ ভারতে, যাচ্ছে হায়দ্রাবাদে, কোথাও কোথাও কখনো কখনো দিল্লিও যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এই যে ডাক্তার বা হসপিটালগুলো আসেন, তাদের কোন হসপিটালে কোন ডিপার্টমেন্টটা বেটার এবং কোন জায়গায় গেলে অ্যাকচুয়ালি কোন ডাক্তারের সাথে কথা বললে তাদের সাথে সেইখানে চিকিৎসাটা সুবিধা হবে। এক্ষেত্রে কি করে, যারা আসেন তারা শুধু যে পরামর্শ, বিখ্যাত ডাক্তাররা থাকেন, তারা পরামর্শ দেন, সারাদিন পরামর্শ দিচ্ছেন, টকশো করছেন, সেমিনার করছেন, আপনাদের কোশ্চেন অ্যান্সার দিচ্ছেন। বহু দর্শক যারা থাকেন, যারা রোগে আক্রান্ত থাকেন, রোগীও থাকেন, সাধারণ দর্শকও থাকেন, তারা বিভিন্ন কোশ্চেন করে। একটা করে এর মধ্যে জিজ্ঞেস করি আমাদের দর্শকদের জন্য, এই যে এত ডাক্তারবাবুরা আসছেন দক্ষিণ ভারতের হোক, আমাদের কলকাতার হোক, বা বিখ্যাত ক্যান্সার ইনস্টিটিউটে হোক, বা অন্যান্য আমাদের দুর্গাপুরে, এই যে পরামর্শটা দেবেন বা কি বলবো, শুধু পরামর্শ নয় তো খবরাখবর জানকারি যাকে বলে আমরা, তো এগুলো কি মানে বিনা পয়সা হবে না কোনো টাকা পয়সা লাগবে? না না, এই যে খবর দেবে, পরামর্শ দেবে, এখানে কোনো হসপিটাল থেকে কোনোভাবে কোনো চার্জেস নেওয়া হয় না, এবং সেক্ষেত্রে মেলাতেও এই ধরনের সবটাই বিনামূল্যে। এরপর আমি যেটা বলার, এক মিনিট, আমার যেটা বলার সেটা হচ্ছে ডে টু ডে আপডেট, মানে চিকিৎসা ব্যবস্থা পদ্ধতি পাল্টাচ্ছে। ঠিক। এরপর এটা কি হয়, অনেকে হয়তো অনেক সাধারণ মানুষ সেই চিকিৎসা ব্যবস্থার যে আপডেটেড ভার্সনটা কি এটা জানতে পারে না। তো এই মেলাগুলোতে উপস্থিত থাকলে কি হবে, যে আজকের দিনে রোবোটিক সার্জারি এটা কোন পর্যায়ে চলে গেছে, এই রোবোটিক সার্জন হয়তো সেদিন থাকবেন, 21 তারিখও থাকতে পারেন, 22 তারিখও থাকতে পারেন। আমাদের এটা অত্যন্ত ভালো খবর। আমরা বলবো যে পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা ছাড়া এখন এই আমাদের অঞ্চলে এই রোবোটিক সার্জারিটা সুযোগ আমরা পাচ্ছি, হ্যাঁ পাওয়া যাচ্ছে। তো সে ব্যাপারে আরো খবরাখবর মানে কোন ডিপার্টমেন্টটা কোন জায়গায় ভালো, কোন হসপিটালে ভালো, এটা আপনি ওখানে কম্পেয়ার করতে পারবেন। অন্তত মেলাতে কিছু কথা বললে, যারা আসছেন ওই স্বাস্থ্য মেলায়, আপনি কিছু হসপিটালের সাথে কথা বলবেন, আপনি আপডেট হতে পারবেন। যিনি রোগী তিনি বুঝতে পারবেন যে আমি কোন পথে যাব, কোন দিশাটা পেতে পারেন যে অ্যাকচুয়ালি চিকিৎসা ব্যবস্থা। তাহলে আমরা এইভাবে যদি সুপ্রিয় বলি যে আগামী 20, 21, 22 3 দিন তিলক ময়দানে সকাল থেকে হচ্ছে, একদম সকাল 9টায় খুলে যাবে এবং সেখানে চেম্বারও থাকবে, চেম্বার থাকবে সকাল 9টা থেকে। ভারতবর্ষের বিভিন্ন চিকিৎসা কেন্দ্র, আমি এইভাবে যদি বলি, সেখান থেকে খুব অভিজ্ঞ নামী ডাক্তারবাবুরা থাকবেন। আপনারা সেখানে গিয়ে পরামর্শ নিতে পারেন, সেখানে বিনামূল্যে, এবং সেই পরামর্শ অনুযায়ী পরে আপনারা সিদ্ধান্ত নেবেন। এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের মাস্টারমশাই সুপ্রিয় মণ্ডল বলেছে, আমাদের অনেক সময় এটা হয়, কোনো একজন ডাক্তারবাবুর কাছে যাওয়ার পর তিনি একটা রোগ নির্ণয় করলেন, ওষুধ নির্বাচন করলেন, কিন্তু মনটা খুঁতখুঁত লাগে। একটা দ্বিতীয় পরামর্শ যে ঠিক রাস্তায় যাচ্ছে কিনা, এই সুযোগটা কিন্তু আপনারা এই শিক্ষা শিবিরে নিতে পারেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার নিজের মনে হয়েছে। কিন্তু প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকে যেটা আলোচনা করছি আমাদের মাস্টারমশাই সুপ্রিয় মণ্ডলের স্বাস্থ্যের সাথে আরেকটা কথা আমি যোগ করে দিই, যেটা হচ্ছে যে শুধু যে চিকিৎসা পরামর্শ না, কিছু রক্ত পরীক্ষা থেকে কিছু প্যাথোলজিক্যাল টেস্ট থাকে, এইগুলোর জন্য ডায়াগনস্টিক সেন্টারও থাকে। বিভিন্ন দুর্গাপুরে প্রতিষ্ঠিত ডায়াগনস্টিক সেন্টার যেগুলো আছে তারা থাকেন, তারা বিনামূল্যে রক্ত পরীক্ষা করে দেন। কখনো কখনো এখানে যদি রক্ত পরীক্ষা করেন বা প্যাথোলজিক্যাল টেস্ট করেন, অনেকটা আকর্ষণীয় ছাড়ও পায়। তো এবং পরে বুকিং করলে সেটা পরবর্তীকালে গেলে ওই জায়গায় গেলে সেন্টারে গেলে একটা বড় সুযোগ। অন্তত কিছু কিছু প্যাথোলজিক্যাল, যেমন সাধারণভাবে আমাদের সবাই চল কথা আমরা যেমন বলি সুগার, এর একটা পরীক্ষা মানে এটা ফ্রিতে হয়ে যায়, এটা বিনা পয়সা। তো এটা তো একটা বড় সুযোগ। আমাদের আজকে যারা শুনছেন অনুষ্ঠান বা পরেও যারা শুনবেন, তারা এই সুযোগটা তো অবশ্যই নিতে পারেন। অন্যান্য কি কি প্যাথোলজিক্যাল টেস্ট হচ্ছে আমি এক্ষুনি বলতে পারছি না, কিন্তু আরো কিছু থাকবে যে সুযোগটা আপনারা এখানে নিতে পারেন। বিশেষ করে
আর্থিক দিক থেকে আপনার চারপাশে যারা আর্থিক দিক থেকে ততটা সচ্ছল নয়, কিন্তু তারা কিন্তু এই সুগার বা ইত্যাদি প্যাথোলজিক্যাল টেস্টগুলো তাদের পরামর্শ দিন, তারা এই 3 দিনের মধ্যে সকাল 9টা থেকেই খোলা থাকবে, বিনামূল্যে তারা এই সুযোগটা নিন। আমরা এটা দর্শকদের সর্বস্তরের মানুষের জন্য হচ্ছে, কিন্তু আমরা যখন এটা একেবারে বিনামূল্যে পাওয়া যাচ্ছে, আমরা চাইবো আর্থিকভাবে যারা ততটা সচ্ছল নয় তারা বেশি সুযোগ নিন, আমরা এটা চাইবো। সুপ্রিয়, তোমরা যে মেলাটার মধ্যে শুরুতে তুমি অনেকগুলো বললে, শুধু তো স্বাস্থ্য শিবির না, তুমি শিক্ষা সংস্কৃতি বইমেলা অনেক কিছু বলে। আমরা যদি এবার স্বাস্থ্য থেকে যদি শিক্ষায় যাই, তো শিক্ষা শিবিরে কি হবে? শিক্ষা শিখে লেখাপড়া শেখানো হবে? না না না, এইরকম বিষয়টা না। শিক্ষা মানে শিক্ষা সংক্রান্ত অবশ্যই। আমরা যেটা হচ্ছে যে বিভিন্ন দুর্গাপুরে আপনি অলরেডি মানুষ জনগণ দর্শকও জানেন যে দুর্গাপুর এডুকেশন হাব ইতিমধ্যে বিভিন্ন কলেজ বিভিন্ন কোচিং সেন্টার এখানে কিন্তু রয়েছে এবং বিভিন্ন ভালো স্কুল, অলরেডি যে স্কুলগুলো পশ্চিমবাংলায় সিবিএসসি বোর্ডে হয়তো র্যাঙ্কে চলে আসে। তো এইসব ছাত্রছাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু অনেক ইন্টারেস্টেড যেখানে সায়েন্সের প্রতি বা বিজ্ঞান প্রদর্শনীর ক্ষেত্রে, বিশেষ করে সায়েন্স এক্সিবিশন, তারা মডেল নিয়ে আসে। গত 2-3টে মেলায় এত সুন্দর মডেল হয়েছে, সিএমআরআই সায়েন্টিস্টরা দেখে অভিভূত হয়েছেন যে ছাত্রছাত্রীরা এত সুন্দর সুন্দর মডেল করছে এবং দর্শকদের সামনে সেভাবে ডিসপ্লে করছে। কিন্তু তো এখানে সায়েন্সের এক্সিবিশন থাকবে, কিছু কলেজ থাকবে যাদের নতুন নতুন পড়াশোনার যে স্ট্রিমগুলো কলেজের, সেগুলো হয়তো সাধারণ অনেকে হয়তো আজকের দিনে তো মোবাইলের মাধ্যমে জানছে ঠিক কথায়, কিন্তু সামনাসামনি সেই সব কলেজের কর্মকর্তাদের সাথে কথা বলতে পারবেন যে ইদানিংকালে কোন স্ট্রিমটা যথেষ্ট কার্যকরী, কোন স্ট্রিমটাতে পড়াশোনা করলে ছাত্রছাত্রীরা যথেষ্ট সুযোগ সুবিধা পাবে আগামী দিনে চাকরির জন্য, আগামী দিনে তাদের উপার্জনের জন্য। তো এই সুবিধাগুলো ওখানে শিক্ষার ক্ষেত্রে পাওয়া যাবে। একটা বিষয় সুপ্রিয়, আমরা যে দর্শকরাও জানতে চাইবেন, আমি নিজে উৎসাহী যে ধরো আজকে সত্যি সত্যি তো যদি আমাদের সময়ের সঙ্গে তুলনা করি, ভাবাই যায় না। আমাদের সঙ্গে সময় ইঞ্জিনিয়ারিং এ 3টে স্ট্রিম, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল। আজকে ইঞ্জিনিয়ারিং এ 108টা স্ট্রিম একদম। কিন্তু আমাদের যারা অভিভাবক, অভিভাবক এবং ছাত্রছাত্রীরাও সত্যি সত্যি কি কি বিষয় পড়া যেতে পারে, কোথায় পড়া যেতে পারে, কোন কোন বিষয় পড়লে পরবর্তী ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে সুযোগ হয়, এটা আমরা অনেকেই জানি না। এবং দুর্গাপুরেই বহু বিষয় পড়া হয়, সেগুলো সেই সব ইনফরমেশনগুলো কি আমরা একদিন পাবো? দেখুন, যারা কলেজ থেকে যেসব কলেজ আসবেন, নামি দামি কিছু কলেজ আসার কথা, গতবারে যেমন বিসি রায় কলেজ ছিলেন, তারপরে বেঙ্গল কলেজ ছিল। তো এদের কর্মকর্তারা বা যারা মার্কেটিং আছেন, যারা প্রফেসর আছেন, তারা বিভিন্নভাবে কাউন্সিলিং করার চেষ্টা করেছিলেন। সবথেকে বড় সুবিধা হচ্ছে আমাদের সাথে যুক্ত আছে প্রচুর মানুষ, যারা তার মধ্যে হচ্ছে এনআইটি প্রফেসররা আছেন আমাদের সাথে, নিজেদের সদস্যর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে রয়েছে সিএমআরআই সায়েন্টিস্টরা। তো তারা আজকের ডেটে জানেন যে কি কোথায় আপডেট হয়ে আছে, তারা সেখানে থাকবেন। তো স্বাভাবিকভাবে আমরা সেই সুযোগটা বা সুবিধাটা নিতেই পারি, দর্শকরাও নিতে পারেন, আমাদের দুর্গাপুরের জনগণও নিতে পারেন, যে কি কি জায়গাতে আমরা তাদের অভিভাবকরা জানার চেষ্টা করতে পারে যে তাদের সন্তান সন্ততিদের কোথায় কোন স্ট্রিমটা দিলে বা কিভাবে পড়াশোনা করলে কোন সুবিধাটা পাওয়া যাবে। এই আমার নিজের অভিজ্ঞতা বলতে পারি, তোমরা জানো আমরা ইদানিং তোমাদের সংগঠনেরই একটা বার্ষিক অনুষ্ঠানে আমরা সংবর্ধনা দিয়েছিলাম। একটি মেয়ে, অত্যন্ত গরিব পরিবারের মেয়ে, মানে হায়ার সেকেন্ডারি পাস করেছে, তারপরে গ্র্যাজুয়েট হয়েছে, কিন্তু কোনো কাজ কোনো পাচ্ছিল না। তার এক বন্ধু পরামর্শ দেয়, তুই আইটিআই পড়। এবং আইটিআই পড়ার পর কিন্তু সেই মেয়েটি চাকরি পেয়েছে। আমরা আমাদের অনুসরণ দিই। তো এই যে ব্যাপারটা আমরা অনেকে ঠিক বুঝতেও পারি না যে চাকরি বাকরির ক্ষেত্রে কোন পড়াশোনা কিভাবে করলে, কোথায় করলে, এবং দুর্গাপুরে কি কি সুযোগ সুবিধা আছে এটা জানি না। তো এই সবগুলো যদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা যদি এসে আমাদের এগুলো জানান, এবং আমরা একটা তুলনামূলক ব্যাপারও তো করতে পারবো সুপ্রিয়, আমার মনে হয়। যেমন ধরো আমি বলছি দুর্গাপুরের এখন প্রায় 4টে জায়গাতে ফার্মেসি পড়ানো হয়, বা গোটা 6 জায়গাতে হোটেল ম্যানেজমেন্ট পড়ানো হয়, হসপিটাল ম্যানেজমেন্ট পড়ানো হয়। তো এইগুলো কোথায় কিরকম পড়ানো হয়, কত খরচা, বা কোন কলেজের থেকে পাস করলে পরে চাকরি পেতে বেশি সুবিধা হচ্ছে, এই খবরগুলো তো আমরা মোটামুটি একটু আইডিয়া করতে পারবো। এটার জন্য এই এটা শিক্ষা মেলাও বলা হচ্ছে, যেখানে বিভিন্ন কলেজ বা প্রতিষ্ঠান থাকবে। এবং এটা একটা যদিও খুব বড় ব্যাপার
বৃহৎ ব্যাপার। এটাকে নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমাদের একটা চিন্তা ভাবনাও আছে যে আমরা এইটাকে দুদিনের একটা কাউন্সিলিং ওয়ার্কশপ করব। তো এখন যে মেলায় যাবে সেখানে অন্তত কিছু কলেজ বা প্রতিষ্ঠান আসবে, সেখান থেকে আমরা জানতে পারবো যে তারা ইদানিংকালে কোন কোন কোর্স করানো হচ্ছে এবং তার ফি স্ট্রাকচার কি আছে, আগামী দিনে তাদের কি সুযোগ সুবিধা আছে, এগুলো অবশ্যই জানা যাবে এগুলো এই মেলার মাধ্যমে। তাছাড়া বললাম যে শিক্ষার সাথে জড়িত সায়েন্স এক্সিবিশন এগুলো থাকছে। একটা কথা সুপ্রিয়, তুমি তো নিজে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে মাস্টার শিক্ষক হিসাবে যুক্ত আছো, ছেলে মেয়েদের দেখছো। আমাদের এখন একটা সাধারণ ঝোঁক দেখেছি ম্যানেজমেন্ট পড়ার, একটা সাধারণ ঝোঁক। এবং হয় কি ম্যানেজমেন্ট কলেজ বলে যেখান থেকে যদি নামি দামি কলেজ থেকে ম্যানেজমেন্ট পাস করলে তারপরে তার কাজকর্ম পেতে কোনো অসুবিধা হয় না, বরঞ্চ ডেকে টুকে নেয় যে। কিন্তু অনেক ছোট ছোট কলেজ তারা ম্যানেজমেন্ট পড়ায়, কিন্তু তারপরে চাকরির যে খুব সুবিধা হয় এরকম নয়, গোলমাল হয়ে যাচ্ছে। কিন্তু অপরদিকে বহুকাল ধরে একটা কোর্স আছে, ধরো বিএসডব্লিউ বা এমএসডব্লিউ, এই কোর্সটার সম্বন্ধে কিন্তু আমাদের অনেক অভিভাবকের পরিচিত না, তারা ঠিক বুঝতে পারেন না। কিন্তু এখনো বিএসডব্লিউ এবং এমএসডব্লিউ তাদের কিন্তু তো সেই জন্য আমরা যেটা বলছি যে এই সব বিষয়ে আমি যেটা বলার, এই বিএসডব্লিউ এমএসডব্লিউ এটা আজ নয়, মানে আমরা যখন পড়াশোনা করেছি তখনও এই ব্যবস্থাটা ছিল। এবং আপনি দেখবেন যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো ইনস্টিটিউটে বা অর্গানাইজেশনে একজন ব্যাচেলর অফ সোশ্যাল ওয়েলফেয়ার বা একজন মাস্টার ডিগ্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার একজন রাখা হয়। তো আমরা সুপ্রিয় আমাদের একটু কারিগরি কারণে আমাদের একটুখানি একটা বিরতি নেব, ছোট্ট বিরতি, তারপরে দর্শককে ফিরে আসছি। আমরা আলোচনা করছি আমাদের শিক্ষক মাস্টারমশাই সুপ্রিয় মণ্ডলের সঙ্গে। আমরা সামান্য বিরতির পরে আপনাদের কাছে আবার ফিরে আসছি। ফোন এসছে, একটা ফোন আমরা কথা বলতে পারি, সেই ফোনের সঙ্গে আমরা কথা বলে নিই। বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ রণজিৎ বাবু, আপনাদের অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আরে খবর দিচ্ছি, আমাদের সঙ্গে আছেন সুপ্রিয় মণ্ডল, শিক্ষক। সুন্দরভাবে আলোচনা করছেন, এই সমাজের বিভিন্ন বিষয়গুলো আপনারা তুলে ধরছেন এই সোশ্যাল এক্সপ্রেসের মধ্যে দিয়ে। আমাদের শুনে খুব ভালো লাগছে। আর এই যে বিষয় খুব সুন্দর, স্বাস্থ্য শিক্ষা শিক্ষা এগুলোকে মিলিয়ে আপনারা যে একটা সুন্দর আলোচনা, এরকম অনুষ্ঠান আমাদের ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ। আমরা আরো কিছু আলোচনা করব। আমরা স্বাস্থ্য নিয়ে আলোচনা করেছি, শিক্ষা নিয়ে, পরে সংস্কৃতি মেলা ওনারা করছেন, বই মেলা, এগুলো নিয়ে কথা বলবো। শুনতে থাকুন, দেখতে থাকুন। অনেক ধন্যবাদ আমাদের ফোন করার জন্য, আমাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো সুপ্রিয় যেটা বলছিলাম যে বিএসডব্লিউ এমএসডব্লিউ নিয়ে কথা হচ্ছিল, আমরা কোর্স নিয়ে খুব ডিটেল বলছি না, আমরা খালি বলতে চাইছি অভিভাবকদের কাছে যে পরবর্তী ক্ষেত্রে, উপার্জনের ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে অনেক অনেক বিষয় আছে যেগুলো আমরা সাধারণভাবে জানা নেই বলে আমরা সুযোগটা নিতে পারি না। আমরা গতানুগতিক রাস্তায় হাঁটা চলা করি, এইটা আমি বলতে চাইছি। না, শুধু ইঞ্জিনিয়ারিং বা ডাক্তার, আজকের দিনে গার্জেনদের মধ্যে একটা কনসেপ্ট তৈরি হয়েছে কিছু কিছু গার্জেনদের ক্ষেত্রে, বিশেষ করে দুর্গাপুর বা দুর্গাপুর সংলগ্ন এলাকাগুলোতে, যে আমার সন্তান ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে। এটা আমি মানে একটা শিক্ষক, মানে সমাজকর্মী ছাড়া শিক্ষক হিসেবে এটুকু বলতে পারি যে এরকম ভাবনার কোনো দরকার নেই। আজকে প্রথমত ভাবতে হবে যে আপনার সন্তান কি চায়, মানসিকভাবে সে কতটা কোন দিকে প্রস্তুত। এমন হতে পারে আজকের কমার্স পড়ে এত সুযোগ সুবিধা আছে ভাবনার বাইরে। কমার্স পড়ে আপনি পশ্চিমবাংলার বাইরেও প্রচুর সুযোগ রয়েছে, যেখান থেকে একটা ইঞ্জিনিয়ার থেকে অনেক বেশি ইনকাম করার সুযোগ সুবিধা রয়েছে। এই ব্যাপারে একটা মজার কথা বলি, সুপ্রিয় তুমিও মাস্টারমশাই হিসাবে জানো। যদি ধরুন দর্শকদের কাছে প্রশ্ন করি যে একা ভাবে ব্যবসা না, ব্যবসা বাণিজ্যের কথা আলাদা, এককভাবে সবচেয়ে বেশি উপার্জন করার সুযোগ কোথায়? একজন ডাক্তারবাবু, একজন ইঞ্জিনিয়ার, একজন এমবিএ কার? শুনলে অবাক হবেন, পৃথিবী জুড়ে আমাদের ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গেও এককভাবে সবচেয়ে বেশি উপার্জন করে খেলোয়াড়রা। আমরা
আমরা ভাবতেই পারছি না যে একজন ডাক্তারবাবু সারা জীবনে উপার্জন করবেন, প্রকৃতপক্ষে 1 মাসে একজন খেলোয়াড় সেই টাকা উপার্জন করেন এবং পৃথিবী জুড়ে, আমি এবং ভারতবর্ষ জুড়ে এবং আমাদের, কিন্তু আমরা খেলাধুলাটাকে এখনো গুরুত্বই দিই না। খেলাধুলার ক্ষেত্রেও এখনো পর্যন্ত আমি অন্তত খবর পাইনি, আমি এবারে যাবো আরাধনার মেলাতে খোঁজ করবো, যেমন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন এখন যারা খেলাধুলার সঙ্গে খোঁজ করে রাখেন, স্পোর্টস মেডিসিন। ডাক্তারি পড়তে হবে না, কিন্তু স্পোর্টস মেডিসিন একটা বিষয় অত্যন্ত গুরুত্ব পাচ্ছে খেলাধুলার ক্ষেত্রে। ফিজিওথেরাপিস্ট গুরুত্ব পাচ্ছে ভীষণভাবে। এগুলোর দিকে মানে অভিভাবকদের দিকে নজর আনতে, আমি অবশ্য একটু অন্য প্রসঙ্গে চলে গেলাম, কিন্তু আমি বলছি যে এই সুযোগ কি কি বিষয় পড়া যেতে পারে নতুন ভাবে, এর কিছুটা আচরণ তো পাবো আমরা। হ্যাঁ, আজকের দিনে ফিজিওথেরাপি যেটা বললেন, ফিজিওথেরাপিদের খুবই ডিমান্ড। দুর্গাপুরে ফিজিওথেরাপিস্ট আমাদের জানাশোনা, আমরা চিনি বা জানি যারা আছেন তারা খুব অলরেডি বিজি শিডিউল, এমন নয়। এবং খেলার যেটা বলছেন না, পোস্ট নিয়ে ইদানিংকালে কিন্তু অভিভাবকরা ভাবছেন, এমন নয় ভাবছেন না। এবং দেখুন প্রচুর একাডেমি তৈরি হয়েছে এই জন্য। দুর্গাপুর আরাধনাও কিন্তু ভেবেছে, দুর্গাপুর আরাধনাও এক্স প্লেয়ারদের নিয়ে, যারা দুর্গাপুর 100 প্রতিষ্ঠিত প্লেয়ার বা খেলোয়াড় ছিলেন তাদেরকে নিয়ে আমরা একটা এক্স প্লেয়ার অ্যাসোসিয়েশন করেছি, দুর্গাপুর আরাধনা এক্স প্লেয়ার অ্যাসোসিয়েশন। সেখানে চেষ্টা করছি যারা পিছিয়ে পড়েছে, যেসব ছেলেমেয়েরা মানে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়ে, তাদেরকে নিয়ে আমরা একটা ওই টিম তৈরি করার, এবং অলরেডি আমরা কিছু খেলা শুরু করে দিয়েছি। এই খেলার মাধ্যমে কিন্তু পাওয়া যায়, রোজগার পাওয়া যায়। অন্য শুধু রোজগারের জন্য নয়, খেলার একটা অন্য মানসিকতা মানুষকে তৈরি করে। এটা খুব গুরুত্বপূর্ণ, যদিও বিষয়টা আলাদা আজকে আমাদের, তবু ওইটুকু আবার মনে করিয়ে দেওয়ার জন্য যে দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি তারা খেলাধুলার দিকটা দেখছেন, এই জন্য একটা আলাদা সংগঠন তৈরি করা হয়েছে এই সোসাইটির মধ্যে, সেটা হচ্ছে এক্স প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। আমরা এক্স প্লেয়ার অ্যাসোসিয়েশনের যারা আছেন কাজ করছেন তাদের নিয়েও একদিন এরকম সোশ্যাল এক্সপ্রেস একদিন বসবো, আমরা বিষয়টা আলোচনা করবো। আপনাদের জানিয়ে রাখি যে আমাদের খুব মন খারাপ হয় যে আজকে ভারতীয় দলে প্রকৃতপক্ষে ক্রিকেট হোক, ফুটবল হোক, ভলিবল হোক, কাবাডি হোক, ব্যাডমিন্টন, কোনো খেলাতেই কোনো বাঙালি নেই। এটা লক্ষ্য করে দেখেছেন আমাদের, এবং আমরা কত পিছিয়ে পড়ছি খেলার দিক থেকে। ভারতীয় দলের কোনো নেই, একজন ছিল। এবারে ফুটবল টিম হলো, সে মানে বাঙালির ফুটবল আমরা বলি, সেখানে যেমন এসব খেলার কথা বলছি না, আমার কাছে মন ভালো আশা রাখতে হবে, এমন নয় যে কখনো কখনো এই ফেজগুলো আসে। আমরা এটা ভালো লাগছে যে আরাধনা সোসাইটির খেলার ব্যাপারটা মাথার মধ্যে এনেছে। কিন্তু শুধু আমরা কিছুটা স্বাস্থ্য শিবির, আমি একটা শেষ করবো এই বিষয়টা। একটা জিনিস জানতে চাইছি, ধরো এই যে চিকিৎসা কিছুটা হলো, পরামর্শ পেলো, তারপরে কি হতে পারে? মানে আছে এখানে হয়তো কিছু তোমরা বিনামূল্যে ওষুধ ডাক্তারবাবু দিলেন, তার পরবর্তী ক্ষেত্রে সেটা কন্টিনিউশন যেটাকে আমরা বলি, চিকিৎসা তো সেটা খুব জরুরি, সেটাকে কিভাবে? দেখুন এখানে প্রচুর সেন্টার আছে, যারা অ্যাপেল হসপিটালের সেন্টার, অন্যান্য হসপিটালের সেন্টার, ইনফরমেশন সেন্টার আছে। এই ধরনের কিন্তু আধুনিক নয়, এটা প্রথম দর্শকদের জেনে নিতে হবে। আমরা একদম খুব সতর্কের সাথে বলছি এবং সাবধানের সাথে বলছি, আমাদের কাছ থেকে কোনো যোগাযোগ করে এইভাবে গিয়ে আমাদের মাঝে কোনো কমিশন বা কিছু এইটা কোনো ঘটনা নেই। কিন্তু অর্থাৎ যে আমরা যেটা করি, আমরা একটা সচেতনতা তৈরি করার চেষ্টা করছি মানুষের মধ্যে, সেটা এই মেলাগুলোর মাধ্যমে হোক বা সারা বছর ধরে মাসে একটা দুটো শিবির তৈরি করে হোক। বিভিন্ন রোগের সচেতনতা তৈরি করছি, রোগের রোগ কি করে আমাদের রোগ থেকে মুক্তি পাবো তার একটা সচেতনতা তৈরি করছি। কিন্তু কোথায় কিভাবে দেখাবেন এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এইটা চমৎকার বলেছেন যে দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি তারা কিন্তু কোনো চিকিৎসা কেন্দ্র বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের এজেন্ট পরিষ্কার না। আমরা অনেকগুলো কাজ করছেন, আগামী 20, 21, 22 3 দিন ব্যাপী মেলাতে তিলক ময়দানে আপনারা যাবেন, দেখবেন সবাই। এর মধ্যে তুমি বলেছ সুপ্রিয় সংস্কৃতি মেলা,
এটা কি মানে এই সংস্কৃতি শব্দটা নিয়ে আমার খুব বিরোধ আছে, জানো তো। আমরা সংস্কৃতি বলতে এখানে নাচ গান নাটকে বুঝি, আরে আমাদের জীবনের যা কিছু আমাদের কথা বলা সংস্কৃতি, কিন্তু তবু তোমরা আলাদা করে সংস্কৃতি মেলা বলছো, কি হবে সেখানে? অ্যাকচুয়ালি আমরা এরকম নাচগান তো ঠিক আছে পার্ট সংস্কৃতির অবশ্যই, কিন্তু দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি যখন থেকে মেলা শুরু করেছে 2014 সাল থেকে, তখন থেকে আমরা একটা অন্য ভাবনায় ভেবেছি এই দুর্গাপুরে প্রচুর চিত্রশিল্পী বা চিত্র যারা ছবি আঁকেন বা এই ভাস্কর্য নিয়ে কাজ করেন, প্রচুর সৃষ্টিশীল মানুষ এখানে রয়েছে। তাদেরকে সেভাবে না মানে আমরা আমাদের উপলব্ধি ছিল কলকাতার বাইরে সেভাবে কখনো আর্ট গ্যালারি করা হয়নি। আচ্ছা আচ্ছা, কোথাও কোথাও হয়তো ব্যক্তিগতভাবে চেষ্টা করেছেন কখনো কখনো, শিল্পীদের মনে একটা ইচ্ছা ছিল। তো আমরা সারা বছর ধরে কিন্তু এই চিত্রশিল্পীদের সাথে একসাথে থাকি, একদম পরিবারের মতো। আমি বারবার বলার চেষ্টা করি, এখানে এসেও বলেছি যে দুর্গাপুর আরাধনা একটা বৃহৎ পরিবার, আরাধনা পরিবার। এই পরিবারের কিন্তু পার্ট হচ্ছে দুর্গাপুরের প্রচুর চিত্রশিল্পী আছেন তারা এবং প্রতিষ্ঠিত শিল্পীরা। তো তাদেরকে নিয়ে আমরা যে আর্ট গ্যালারিটা করি, এবং এই আর্ট গ্যালারি শুধু করি না, কলকাতার মানুষ, কলকাতার বিখ্যাত চিত্রশিল্পীরা এসেছেন, এমনকি সমীর রায় বাবু এসেছিলেন, তিনিও প্রশংসা করেছেন। ঝঙ্কার এসেছিলেন, ঝঙ্কার বাবু এসেছিলেন, তখনও তিনিও প্রশংসা করেছেন। তো দুর্গাপুরের মধ্যে আমরা যখন আর্ট গ্যালারি করেছি, সেই আর্ট গ্যালারি যা মান, তাতে কিন্তু আমরা প্রশংসিত হয়েছি দুর্গাপুর শহরে। তো তারা তো থাকেই, এছাড়া তাদের মধ্য দিয়ে যে চেষ্টাটা হয় সেটা হচ্ছে কিছু বাচ্চা বা কিছু উদীয়মান শিল্পী যারা ছবি আঁকছেন ইদানিং কালে, তারাও যাতে কোথাও একটা প্রশংসিত হয়, তার জন্য আমরা উদীয়মান শিল্পীদের একটা সুযোগ সুবিধা দিই। তাদের ওই প্রতিষ্ঠিত শিল্পীদের সাথে একই ফ্রেমে একই জায়গায় তাদেরও ছবি কিন্তু সেই প্রদর্শিত হয়। এটা তো একটা সংস্কৃতির পার্ট বিশাল। এবং শুধু ছবি না, অবশ্যই আমাদের যেটা আমরা বলতে পারি বিনোদন সংস্কৃতি বা যেভাবে নাম দিই না কেন, এটা সৃষ্টি, এই সৃষ্টির মধ্যেই তো সংস্কৃতি। আমাদের শহরে এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমাদের শহরে নিজস্ব আর্ট গ্যালারি একটা আছে, সেখানে খুব কম হয় এই ধরনের প্রদর্শনী। এবং এটা ওনার যে সুপ্রিয় যেরকম বলছেন যে আরাধনা সোসাইটি যারা বেরোবের এই জন্য একটা ব্যবস্থা করেন, এবং এটা একটা আন্দোলন করা, মানে এটা সাংস্কৃতিক আন্দোলনের মধ্যে রূপ দিয়েছিলাম। এবং এই কথা নিয়ে আমরা 2014 সাল থেকে প্রশাসনিক স্তরে কিন্তু কথা বলেছি। এবং তখন এসডিএম তদানীন্তনকালে যিনি ছিলেন শঙ্কর সাঁতরা বাবু, তখন একটা কথা হয়েছিল যে এই আর্ট গ্যালারিটাকে কিভাবে একটা অফিসিয়াল ভাবে করা যায় এবং এই শিল্পীদেরকে স্বীকৃতির জন্য একটা ছাতার তলায় যাতে একটা একাডেমি করা যায়, এই জায়গাটা শুরু হয়েছিল। দেখা যাক কি হয়। দুর্গাপুরে আরো কিছু কিছু মানুষ এই চেষ্টা করছেন, আমার মনে হয় আরো মানুষের এগোতে পারবে। এবং দর্শকদের জন্য, শ্রোতাদের জন্য বলতে পারি যে দুর্গাপুরের একটা বিশেষ ঘটনা ঘটতে চলেছে, যে চিত্রশিল্পীদের একটা প্রদর্শনী, এবং সেখানে নামী শিল্পীরাও যেমন থাকবেন, যেমন আমাদের মাস্টার বলছে। মাঝে আরেকটা ফোন এসছে, ফোনটা ধরে নিয়ে আপনার সঙ্গে আবার কথা বলছি। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। আপনারা শুনছেন সোশ্যাল এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। প্রতি বুধবার বিকেল 4টের সময় আমরা এই অনুষ্ঠানে মানুষের সামনে আসি। আমাদের কাছে একটা ফোনটা কেটে গেছে, আবার ফোন আসলে আপনার সঙ্গে আবার কথা বলবো। যেটা আমরা বলছিলাম যে চিত্রশিল্পীদের তাদের একটা প্রদর্শনী করা হচ্ছে, এবং সেখানে উদীয়মান মানে নতুন যারা উঠছেন তারা একই জায়গায় থাকবেন এবং মানুষজন দেখবেন, এই ব্যাপারে আগ্রহ বাড়বে। এবং এটা ঠিক কথাই সুপ্রিয়, তুমি মাস্টারমশাই হিসাবে জানো যে চিত্রশিল্প বিষয়টা যেন সাধারণ মানুষের না ঠিক আয়ত্তের মধ্যে থাকে না, যেমন বাকি বিনোদনগুলো আমরা বুঝতে পারি। সুতরাং এটা একটা আগ্রহ বাড়ানোর জন্য কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হবে যে ছবি আঁকা ব্যাপারটা কি। এটা দেখুন, ফাইন আর্টস এর মধ্যে কিছু সাধারণ মানুষের বোঝার বাইরে থাকে অনেক, কিন্তু এরকমই শুধু মানুষ তো এমন হয় যেমন সিনেমা, এখন ঋত্বিক ঘটক সিনেমা করেছেন, তো সব সিনেমায় দেখতে দেখতে কিন্তু অনেক জায়গাটা না, হয়তো আমি বলছি ধরো উচ্চাঙ্গ সঙ্গীত, সবাই তো তার ব্যাকরণ বোঝে না, হ্যাঁ, কিন্তু তার
তার মানে কিছু বোঝাটা প্রয়োজন, অনেক সময় একটা ভীষণ মধুর হয়, মানে আনন্দ আসে, আনন্দ আসে, এটা নিশ্চয়ই এটা একটা আমি বলবো খুব ভালো কাজ নিশ্চয়ই। তো একটা যেমন সংস্কৃতি মেলার একটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার বললে যে চিত্রশিল্পীদের একটা প্রদর্শনী ইন্টারেস্টে পরিণত করতে হবে। দেখতে দেখতে মানুষ কিন্তু যারা দেখেন নিয়মিত না তারা কিন্তু এটা বোঝেন বা জানেন বা বুঝতে পারেন, কিন্তু আমরা চাইছি যে প্রতি বছর মানুষ দেখুক, এর অভ্যাসে পরিণত করুক। এইটা চমৎকার কথা বলেছেন। আসলে মাস্টারমশাই এইভাবে বলেন, ছাত্রদের কাছে কথা বলেন, পড়ো, পড়তে পড়তে তো বুঝবে, না পড়লে তো বুঝবে না। এখন আমরা না দুর্বোধ্য বলে ছবি দেখতেই যাই না, কিন্তু ছবি দেখতে দেখতে এমনি একটা চোখের আরাম হয়, দেখে বুঝতে পারি। এবং যদি শিল্পীরা কাছাকাছি থাকেন, তারা একটু ধরিয়ে দেন যে ব্যাপারটা এখান থেকে দেখুন, তাহলে কিন্তু আমি দর্শকদের তরফ থেকে, শ্রোতাদের তরফ থেকে সুপ্রিয়াকে অনুরোধ করবো যে এই প্রদর্শনীতে যাদের ছবি থাকবে তাদের কেউ কেউ থাকলে সাধারণ দর্শকদের একটু অবাক হয়ে জিজ্ঞেস করে যে এরকম কেন, একটুখানি যদি তারা বুঝিয়ে দেন তাহলে সাধারণ মানুষের আগ্রহ বাড়বে। আমার একটা অনুরোধ, আমার অনুরোধ মানে চিত্রশিল্পীদের সাথে বারবার মিটিং করে আমাদের যেটা উপদেশ দিয়েছে যে আমরা বাড়ি সাজানোর জন্য না অনেক কিছু মেলা থেকেই হোক, অন্যান্য জায়গা থেকে জিনিসপত্র, অনেক দামি দামি জিনিসপত্র কিনি যেগুলো মূল্য কিন্তু অনেক। তো এই যে ছবি, এটার মূল্য কিন্তু অনেক। তো এই ছবিকে না যদি আমরা দুর্গাপুর শিল্পীদেরকেও যদি উজ্জীবিত করতে চাই, উৎসাহ দিতে চাই, তো সেখানেও আমরা কিন্তু যারা দর্শক আসেন তারা কিন্তু কিনতে পারেন, দেখতে পারেন, তাদের সাথে কথা বলে দেখতে পারেন। এটা আলোচনা করবো। ইতিমধ্যে আমাদের একজন দর্শক ফোন করেছেন, আমরা ফোনে কথা বলে নিই, তারপরে সুপ্রিয়া আসছি আবার তোমার থেকে এই বিষয়টা আলোচনা করার জন্য। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, আমি কথা বলছি। হ্যাঁ, খুব ভালো লাগছে, বলার কোনো সুযোগ ছিল না, এখন এটা খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ। হ্যাঁ সুচিরা, আগামীকাল তো আমরা তোমার অনুষ্ঠান শুনবো। হ্যাঁ, এরা আমাদের ফোন করেছেন দর্শকদের জন্য বলে রাখি, দুর্গাপুরের অত্যন্ত বিশিষ্ট বাচিক শিল্পী সুচিরা সরকার, যিনি এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সাহিত্য এক্সপ্রেসে প্রতি বৃহস্পতিবার বিকেল 4টের সময় কোনো না কোনো বিশেষ সাহিত্য সংক্রান্ত আলোচনা করেন। আগামীকাল আপনারা কবি সুকান্ত দেবনাথের সঙ্গে আলোচনা করে সুচিরা দেখতে পাবেন। সুচিরা, অনেক ধন্যবাদ তুমি আমাদের অনুষ্ঠান দেখছো বলে। তবে আমরা কিন্তু খুব আশা করছি এই 3 দিন 20, 21, 22 তিলক ময়দানে তুমি আসবে, দেখবে, নানা অনুষ্ঠানের মধ্যে থাকবে, আমাদের পরামর্শ দেবে। আর সুপ্রিয়া, তোমার অনুরোধ করে সুচিরাদের সাথে আমাদের দুর্গাপুর আরাধনার একটা খুব ওতপ্রোত সম্পর্ক, এবং সুচিরাদিও আমাদের সাথে অনেক সময় থাকে, একসাথে থাকে, এবং সুচিরাকে অনুরোধ করবো, অবশ্যই আমিও অনুরোধ করবো যে আসুন, থাকুন, আমাদের সাথে থাকুন। সুচিরাকে তো বোধ হয় আমরা দুর্গাপুরের মেয়েদের সংগঠন দিয়েছি আমার মনে হচ্ছে যতদূর। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য। তো আমি যেটা বলছিলাম, আলোচনা করছিলাম যে এই আগ্রহটা বাড়ানোর জন্য ইতিমধ্যে আমরা এই সোশ্যাল এক্সপ্রেসে সুপ্রিয়তা বলে রাখি 6 ডাইমেনশন বলে দুর্গাপুরের চিত্রশিল্পীদের একটা সংগঠন আছে। আচ্ছা, হ্যাঁ, অমল যেটা আছে, অমলকে আমরা আলোচনা করার জন্য, এবং সেখানে আমরা কথাবার্তা এটা বলেছি যে, এবং অমলের কথাটা কিন্তু আমার সঙ্গে একমত হয়েছিল যে আমাদের বাড়িতে একটা বড় জায়গা আছে, বলেছিল যে হ্যাঁ এখানে এসে যদি এরকম হয় আমরা কিছু কিছু, সবটা তো দেখানো সেখানে যাবে না, কিন্তু আমরা কি করে উপভোগ করতে হয় সেটা খুব সোজা কথায় বলবেন বলে আমাকে বলেছেন। সুতরাং তোমরা তোমাদের সংগঠনের তরফ থেকে যদি তাদের সঙ্গে যোগাযোগ করো, আমার মনে হয় তারা কিন্তু খুব রাজি হয়ে যাবেন যে এই ব্যাপারটা একটু আগ্রহ তৈরি করতে সাহায্য করার জন্য। অবশ্যই অবশ্যই দেখছি, আমরা আলোচনা করছি, এটা তোমাদের অনুরোধ করলো। আচ্ছা, এটা হলো আমাদের এছাড়া তো 3 দিন ব্যাপী আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, এবং এই সাংস্কৃতিক প্রতিযোগিতা আমি গর্বের সাথে বলতে পারি দুর্গাপুরের অভিভাবকরা কিন্তু তাকিয়ে থাকে দুর্গাপুর আরাধনা এই সাংস্কৃতিক প্রতিযোগিতাটা কবে হবে, এবং এরা বেশ আগ্রহের সাথে থাকে। এবং আমরা যে ফর্ম দিই বা যে অনুষ্ঠানটা করি, প্রচুর ছাত্রছাত্রী, পড়ুয়া এবং যারা এই প্রতিযোগী তারা কিন্তু অংশগ্রহণ করে। এইখানে আপনার যেমন কবিতা আবৃত্তি থাকে, যেমন নৃত্য থাকে, যেমন তাৎক্ষণিক আছে, মানে আবৃত্তি প্রতিযোগিতা রয়েছে, নাকি অনেক মানে বয়স অনুযায়ী বা ক্লাসের এই ভাগ আছে 3টে, মানে এখানে 3টে গ্রুপ আছে, ছোটদের থেকে শুরু করে। আর গান এবারে আমরা রাখিনি, যেহেতু নৃত্য আছে, নাচ আছে, হ্যাঁ নাচ আছে। তাহলে
আর নাচ আর তাৎক্ষণিক বক্তৃতা আছে, আর অঙ্কন প্রতিযোগিতা আছে। হ্যাঁ, একদম 5টা গ্রুপ আছে, একদম ছোট থেকে শুরু করে সর্বসাধারণ বড়দের জন্য আছে। 15 বছর ঊর্ধ্বে যারা তারাও আছে। আচ্ছা, তো এই বিষয়গুলো চলবে 3 দিন ধরেই। এই 3 দিন ধরে বিভিন্ন সময় সেই ফর্ম দেওয়া আছে। আপনারা যারা ইচ্ছুক, দর্শকদের উদ্দেশ্য বলছি বা অভিভাবকদের উদ্দেশ্যেও বলছি, আপনারা অবশ্যই আমাদের যে অফিস হোস্টেল থেকে সংগ্রহ করুন বা ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করুন, যোগাযোগ করুন, আপনারা পেয়ে যাবেন। তো এই ধরনের প্রতিযোগিতাতে আপনারা অংশ নিন এবং একটা খুব বড় ব্যাপার হবে। এই সময় বেশিরভাগ স্কুলের পরীক্ষাও শেষ হয়ে গেছে, সুতরাং ছাত্রছাত্রীরা হইতে অংশগ্রহণ করবে। একটা কথা আমি কানাঘুষা শুনছিলাম, মাস্টারমশাই সুপ্রিয় এই আরাধনা সোসাইটির তরফ থেকে এসছেন, উনি বলবেন যে এই যে প্রতিযোগিতাগুলো হচ্ছে, এই যারা জয়ী হবেন, এই জয়ীদের পুরস্কার হিসাবে বই দেওয়া হবে, সেটা মোটামুটি দুর্গাপুরের কোন লেখকের বই দেওয়া হবে। এটা কি, এটা একটা ভিন্ন ধারার ভাবনা বলতে পারেন। যে আমরা তো সাধারণত যেখানে এরকম ধরনের প্রতিযোগিতা হয়, সেই জায়গাতে কি হয়, সাধারণত মেডেল বা কোন রকম কিছু জিনিসপত্র দিয়ে প্রাইজ দেওয়ার একটা প্রবণতা আছে। ঠিক। তো আমাদের একটা চিন্তা ভাবনা হয়েছে যে এমন ভাবে ছাত্রছাত্রীদের কিছু দেওয়া হোক যেখান থেকে দুর্গাপুরের সংস্কৃতি, দুর্গাপুরের সাহিত্য, দুর্গাপুরের শিল্প তারাও একটু জানুক, যেন অন্তত তার ইতিহাসটা জানুক। তো তার কিছু লেখা আমরা খুঁজে পেয়েছি কিছু কিছু বইয়ের মধ্যে। তো সেই সব বইগুলোকে আমরা ভাবছি যে এইসব যারা এই স্থান অধিকার করবে, যেসব প্রতিযোগী, তাদেরকে আমরা এটা দেওয়ার চেষ্টা করছি, সেইভাবেই ভাবনাটা আছে। তো যাতে কিন্তু আমাদের দুর্গাপুর শহরের ইতিহাস সম্বন্ধে জানলে এই তাদেরও একটা মনের মধ্যে আসবে যে আমরা যেখানে বাস করছি তার একটা ইতিহাস আছে, তার একটা শিল্প আছে, তার একটা চরিত্র আছে, সেটা ভাবতে পারবে বা জানতে পারবে। এটা নিশ্চয়ই একটা অন্য ধরনের ভাবনা এবং শহরকে ভালোবেসে ভাবনা। এটা আমাদেরও ভালো লাগছে এবং দর্শকরা এটা নিশ্চয়ই পছন্দ করবে ব্যাপারটা। আচ্ছা, এছাড়া এমনি মঞ্চে যেমন সন্ধ্যেবেলায় গান বাজনা হয়, হ্যাঁ, আর সেরকম কিছু আয়োজন হচ্ছে? অবশ্যই। আমরা সকাল 9টা থেকে যে শুরু হবে, সকাল 9টায় যেমন ডাক্তারবাবুরা আসবেন, চিকিৎসকরা আসবেন, যেমন প্যাথোলজিক্যাল টেস্ট হবে, যেমন সেখানে চেম্বারগুলো চলবে, প্রচুর রোগী সেখান থেকে পরিষেবা গ্রহণ করবে। ঠিক দুপুরবেলার পরে ডাক্তারবাবুরা যেমন সেমিনার করবেন, টকশো করবেন। সন্ধ্যের দিকে আমরা চেষ্টা করেছি যে শহরের মধ্যে একটু অন্য ধারায়, আপনারা জানেন দুর্গাপুর আলোচনার চেষ্টা করে কিছুদিন আগে একটা নাটক আপনাদের শহরকে দিয়েছি, উপস্থাপনা করেছি, একটা অন্য ধারার নাটক। সেরকম ভাবে আমরা সারা এই মেলাটার মধ্যে একটা ভিন্ন ধারার সাংস্কৃতিক পরিচয় রাখার চেষ্টা করছি। তার মধ্যে আপনি দেখবেন পুতুল নাচ আছে, যেটা হারিয়ে যাচ্ছে। এটা একটা বিশেষ ব্যাপার। আমরা আমাদের ছোটবেলায় আমরা কিন্তু পুতুল নাচ দেখার জন্য বেশ পুতুল নাচ হচ্ছে একদম। এটা তো না, এটা খুব জোর দিয়ে গুরুত্ব মধ্যে মাস্টারমশাই যেমন অনেক কথার মধ্যে একটা কথা হিসেবে বললেন, কিন্তু আমার কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দুর্গাপুর শহরে বসে পুতুল নাচ একটা বিশেষ ধারা, এটা আমরা দেখতে পাবো। তাহলে কবে হচ্ছে? বিশেষ করে পুতুল নাচটা আমরা 21 তারিখে রেখেছি। 21 তারিখে আমাদের তিলক ময়দানে 6টা থেকে 7টার মধ্যে পুতুল নাচ আমরা। আচ্ছা, এই পুতুল নাচের দলটা কি দুর্গাপুরের? না না না, দুর্গাপুরের নয়। এই পুতুল নাচের দলটা বাঁকুড়া জেলার ওরা আসছে এবং গত মেলাতেও ওরা উপস্থাপন করেছিল। এটা কিছুদিন আগে কাটাবেরিয়াতে একটা চমৎকার অনুষ্ঠান করেছে। তো এটা একটা উপভোগ্য জিনিস। আচ্ছা, বেশ, একটা হচ্ছে পুতুল নাচ। আর এরপরে কিছু হয় যে ইনস্ট্রুমেন্ট গুলো আমরা সাধারণত শুনি না, হারিয়ে যাচ্ছে। দেখবেন মাহুতর গান এখন আর শোনা যাচ্ছে না সেইভাবে, মাহুতর গান অনুষ্ঠান। এরপরে আমরা যেটা চেষ্টা করেছি, এটা অসাধারণ ব্যাপার। মানে আমরা চেষ্টা করিনি, শিল্পী চেষ্টা করেছেন এবং সেটা আমরা জায়গা দিয়েছি, আমরা মঞ্চ দেওয়ার চেষ্টা করছি, মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। মাউথ অর্গানের সাথে স্যাক্সোফোন একটা কম্বিনেশন। মাউথ অর্গান এবং স্যাক্সোফোন। আমি বলছি যে দুর্গাপুরের দর্শকরা স্যাক্সোফোন বাজিয়ে দুর্গাপুরে কে কে আছেন তাদের খোঁজ রাখেন কিনা জানেন? মিউজিক্যাল ফিউশন মাউথ অর্গান এবং স্যাক্সোফোন মিউজিক্যাল। মাউথ অর্গান, হ্যাঁ, একটা ফোন এসছে, আগে কিন্তু দর্শকদের সঙ্গে কথা বলে নিই, তারপরে আমরা পরবর্তী আলোচনা যাচ্ছি। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন। নমস্কার। হ্যালো। হ্যাঁ, আমি অর্ডার থেকে বলছিলাম। হ্যাঁ, অর্ডার থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আর আপনাদের সোশ্যাল এক্সপেরিয়েন্সটা দেখছিলাম, খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।
কে বলছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যালো। হ্যাঁ, ফোনটা একটু সুবিধা হচ্ছে, একটু বাইরে এসে যদি কথা বলেন। খুব ভালো লাগছে আপনি ফোন করেছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের অনুষ্ঠান আপনার ভালো লাগছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কোনো প্রশ্ন করবেন নির্দিষ্ট ভাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের ফোন আসছে না, আমার অনুষ্ঠান শুনছো না। এমনিতে এক্সপ্রেস নিউজ চ্যানেল আমাদের এই গোটা দক্ষিণবঙ্গে কিন্তু যথেষ্ট পরিচিত এবং নানা যায় শোনেন, শুধু দেখেন, এবং পরবর্তী ক্ষেত্রে আমরা খবর পাই আমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপে অনেকে দেখে সেটা আমাদের মতামত জানান, এবং আমরা এইভাবেই আমাদের দর্শকদের কাছ থেকে প্রশ্ন কিন্তু আমরা আগাম এই জন্য চেয়ে পাঠাই, এবং সেইভাবে আমরা এই আজকের যে প্রশ্নগুলো তোমার করছি এগুলো কিন্তু দর্শকদের প্রশ্ন। আচ্ছা, তো আমরা যেটা বলছি পুতুল নাচ হচ্ছে, মাউথ অর্গান স্যাক্সোফোনের একটা অনুষ্ঠান হচ্ছে, এবং দেখবেন পল্লী গীতি, বাউল গীতি, যেগুলোতে সাথে যদি কিছু কলাজ থাকবে, সেখানে হয়তো দেখা যাবে চমক একটা আবৃত্তির সাথে একটা কম্বিনেশন করে, বা সেখানে গানের সাথে কম্বিনেশন করে পল্লী গীতির সাথে এই ধরনের উপস্থাপনা করার একটা চেষ্টা চলছে। তাহলে তো আমাদের অনেকগুলো হচ্ছে এবং সময় আমাদের অনেকটা আলোচনা করলাম আমরা। এবং আরেকটা বলি, এই সান্ধ্যকালীন অনুষ্ঠানের মধ্যে আমরা এমন কিছু মানুষদেরকে আনি, যেটা আপনি দেখেছেন আমাদের নাটকের সময় করা হয়েছে, যারা দুর্গাপুরের সেই সময়কার যারা নাটক শিল্পী ছিলেন, তারা হয়তো তাদের সম্মানার্থে এই মেলাতেও আমরা চেষ্টা করি বিভিন্ন বিষয়ে যারা পারদর্শী ছিলেন এক সময় তাদেরকে সম্মান, অনন্য সম্মান। এটা একটা দায়িত্ব পালন, এই শহরকে ভালোবেসে এই শহরের সংস্থা, সমাজ সংস্থা দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, তারা বিভিন্ন সভায় দুর্গাপুরের নানাজন মানুষকে, গুণী মানুষকে সম্বর্ধনা জানিয়েছেন। এবারেও জানাচ্ছে যে এই যে 20, 21, 22 3 দিন ব্যাপী যে অনুষ্ঠান হবে, সেখানে আমাদের কাছে সময় খুব কমে গেছে। সুপ্রিয়া একটু আলোচনা করলে ভালো হতো। একটু জাস্ট বলে দিই, এর মধ্যে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে বই মেলা। আমি সেই জায়গায় আসতে যাচ্ছি। বই মেলাটা দুর্গাপুরে সেই হিসাবে না বই মেলা হয় না। আমরা কখনো রথের মেলাতে, কখনো কল্পতরু মেলাতে একটু হয়, জেলা বই মেলা অনেকদিন হচ্ছে না, এবারে আসানসোলে হচ্ছে। এবারে যে বই মেলাটা করছো, জায়গার দিক থেকে এটা জায়গা পাওয়া যাচ্ছে? বই মেলা যেটা হচ্ছে, হ্যাঁ জায়গা আছে বলতে ধরুন 15-16টা স্টল আমরা পাবো, সেখানে বিভিন্ন আনন্দ প্রকাশকের মতো প্রকাশক আসছেন কিন্তু। তো এই ধরনের প্রকাশকরা শুধু আসছেন তা না, তারা আপনাদের সাথে কথাও রয়েছে যে বিশেষ আকর্ষণীয় ছাড় দিয়ে বইগুলো, নতুন বই, পুরনো বই, ঐতিহ্যপূর্ণ বই এবং শিশুদের জন্য যে আকর্ষণীয় কিছু বই যদি আনা যায়, মানুষের মধ্যে পড়ার অভ্যাসটা তৈরি করতে হবে। আমরা প্রচুর মোবাইল নির্ভর হয়ে যাচ্ছি, তো একটা চমৎকার কথা। সময় হাতে কম, আমি এই বিষয়টা অনেক বেশিক্ষণ ধরে আলোচনা করতে যাচ্ছিলাম, কিন্তু আমি আমার প্রিয় দর্শক শ্রোতাদের জানিয়ে দিই যে আগামী 20 তারিখ থেকে বইমেলা চলবে 25 তারিখ পর্যন্ত, এবং সেখানে নামি প্রকাশকরা আসছেন এবং তারা অনেকটা ছাড় দিয়ে বই বিক্রি করবেন। সুতরাং যারা উৎসাহী আগ্রহী বই পাঠক, তারা আসুন মেলাতে। একটা অনুরোধ আমি আবার দর্শকদের তরফ থেকে, কারণ এই অনুরোধটা আমি আজকে এখানে আসার আগে পর্যন্ত আমাকে একজন ফোন করে বলেছে, রঞ্জিত এই কথাটা কিন্তু আপনি বলবেন। দুর্গাপুরের পত্র পত্রিকা যারা, তাদের জন্য এই বইমেলাতে খুব কম পয়সা বা বিনামূল্যে কোনো একটা টেবিল দেওয়া যাবে কি না, এটা আলোচনা আপনি আমাদেরকে বলেছিলেন, আমরা অলরেডি আলোচনা করেছি। আশা করি এটা সম্ভব হয়ে যাবে, যদি হয়ে যায় সেটা আরো বড়, আশা করি সম্ভব হয়ে যাবে। দুর্গাপুরে যারা লেখালেখির মধ্যে আছে, পত্রিকা সম্পাদক আছেন, তারাও যোগাযোগ করুন। 18 হোস্টেলে সন্ধ্যেবেলা হ্যাঁ আমরা বসছি। একটা জিনিস বলে দিই, এরকম ভাবে এইভাবেই যারা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন, যারা বুটিক নিয়ে, যারা যেসব মানুষ একদম এই দুর্গাপুর হাটে বা এইসব জায়গাতে যারা থাকেন, তারাও বলেছিলেন যে আমাদের একটা সুযোগ দেওয়া হোক। তো তাদেরকেও আমরা কিন্তু একটা সুযোগ দিয়েছি, জায়গা কম হলেও দিয়েছি। তো যারা মনে করছেন যে বুটিক নিয়ে আপনারা সেখানে আসবেন, বুটিক সম্ভার নিয়ে, তারাও যোগাযোগ করতে পারেন। আমরা সেখানেও একটা জায়গা রেখেছি। এবং খাদ্য, যেহেতু আপনি প্রথম শুরুতেই বলেছেন, যে কোনো শুধু খাবারের দোকান না, আমরা এমন করেছি খাইবার পাশ খ্যাত কিছু দোকান আছে যাদের সাথে যোগাযোগ করেছি। খুব স্বাস্থ্যপদ হতে হবে, হ্যাঁ মানে ওইরকম হতে হবে যে সবটা স্বাস্থ্য মেলে, তো এমন কিছু নয় যে সব
মুখরোচক খাবার না ঠিক ততটা স্বাস্থ্যকর কোনো সময় নয়, কিন্তু এটা রাখতে হবে। তুমি এটা খুব গুরুত্বপূর্ণ, মানে এটা ছিল না প্রথম দিকে মেলাগুলোতে, কিন্তু ইদানিং কালে দেখেছি যে আমরা বলেছেন যে একটা মেলা ঘোরাফেরা করবে, সবাই থাকবে, সন্ধ্যাবেলা অনুষ্ঠান দেখবে, তো একটু খেতে হবে ঠান্ডা শীতের আমরা এটা হলে হবে না, থাকছে। তো চমৎকার, মানে আমি বলবো যে সব মিলিয়ে 3 দিন কেন, আমি তো এখন বলতে পারি 5 দিনই। চলবে যখন সে কদিন ওই অন্তত ওই মুখরোচক খাবারের দোকানে 2-4টে থেকে যাবে আমার মনে হয়, অন্য আমার মনে হয়, জানি না। কিন্তু অনেক অনেক ধন্যবাদ। মাস্টারমশাইয়ের সঙ্গে আরো অনেক কথা বলতে চাইছিলাম, কারণ এটা সব মিলিয়ে দুর্গাপুরে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হতে চলেছে। এই মেলাতে নানা সুযোগ সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষরা, চিকিৎসা বিষয়ক নানা খবরাখবর, শিক্ষা বিষয়ক নানা খবরাখবর, সাংস্কৃতিক মঞ্চের কথা যা বললেন আমি তো বেশ অবাকই হচ্ছি, যেখানে পুতুল নাচ দেখানো হবে এবং গুরুত্বপূর্ণ, এই ভুলে গেছি এই বিনোদনটা আমরা, স্যাক্সোফোন আর মাউথ অর্গানে দেখানো হবে, অন্য কিছু আবৃত্তি গান ইত্যাদি করার চেষ্টা চলছে। ছোটদের আঁকা প্রতিযোগিতা হবে, আবৃত্তি প্রতিযোগিতা হবে, চিত্র প্রদর্শনী হবে, আর বইমেলা আছে। এবং আমার সঙ্গে যে সমস্ত যারা দেখছেন আমার বন্ধু বান্ধবরা, দুর্গাপুরের লেখক সম্প্রদায়, পত্রিকা সম্পাদক, প্রায় কথা আদায় করে নিয়েছি, বাকিটা হয়তো সিদ্ধান্ত নেবে মিটিংয়ে বসে, যে সেখানে দুর্গাপুরের পত্রপত্রিকা বা জন্য অন্তত খুব কম পয়সায় বা একেবারে বিনামূল্যে টেবিল চেয়ার একটু পাওয়া যাবে, যেখানে দুর্গাপুরের বইপত্র রাখা যাবে। আজকে তো সুপ্রিয় শেষ করতে হচ্ছে, শেষ কথা তুমি কিছু বলো একবার দর্শকদের উদ্দেশ্যে। আমি একটা কথাই বলবো, আপনারা 7 বছর আমাদের এই মেলার সাথে ছিলেন। এই মেলা 20, 21, 22 ডিসেম্বর স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি মেলা দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায়। আপনারা আসুন, আপনারা এসে এখানে উপভোগ করুন মেলাটা এবং দেখুন, এবং যারা বিশেষ করে বিভিন্ন রোগে আক্রান্ত, বিভিন্ন ডাক্তার দেখাচ্ছেন, সেকেন্ড ওপিনিয়নের জন্য অবশ্যই আসুন। ধন্যবাদ। না, ধন্যবাদের আগে আমার আরেকটি শেষ কথা আছে, যারা দর্শকদের হয়ে আমার দর্শকরা বারবার অনুরোধ করেছেন, এত বড় মেলা হবে, এত মানুষজন আসবে, সত্যি কথা সুপ্রিয়, মেলা কর্তৃপক্ষ আমরা যা দেখি সব কিছু ব্যবস্থা করেন, কিন্তু মানুষের যে আবশ্যিক প্রাকৃতিক প্রয়োজন তার কোনো ব্যবস্থা থাকে না। তোমাদের মেলা থেকে এরকম কোনো দিক থেকে সরকারি বা তোমাদের তরফ থেকে এরকম কোনো ব্যবস্থা আছে, মানুষের যদি হঠাৎ করে প্রাকৃতিক, মহিলা হোক পুরুষ হোক, তার কোনো ব্যবস্থা? আপনি প্রশ্ন করছেন, কিন্তু আপনি ছিলেন সেই মিটিং এর মধ্যে অবশ্যই, যে আমরা যখন যে মেলাটি করছি যে জায়গায় তিলক ময়দানে, সেখানে যারা এলাকার মানুষ আছেন, তাদের ক্লাব আছে, তাদের জায়গা আছে, তাদের সাথেও কথা বলেছি, এবং আমরা কিছু বাথরুমের ব্যবস্থা ওখানে আছে, এবং প্রশাসনও আমাদেরকে সে কথা। ওখানে একটা সুবিধা হচ্ছে যে আমাদের দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আমাদের কথা দিয়ে আমাদের না, এবারে শেষ করতেই হবে আমাদের অনুষ্ঠান, আর কোনো উপায় নেই। তো আপনারা আসুন, আমরা আবার অনুরোধ করছি। তোমাকে অনেক ধন্যবাদ, আমাদের যারা দেখলেন অনুষ্ঠান অনেক অনেক ধন্যবাদ, যোগাযোগ রাখবেন। আমরা আবার আগামী বুধবার অন্য কোনো প্রতিষ্ঠানে, খুব সম্ভবত দুর্গাপুর নাগরিক সমাজকে নিয়ে আমরা আসবো, এখানে আবার বিভিন্ন বিষয়ে আলোচনা করবো। আজকের মতো অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুন, আনন্দে থাকুন। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।